স্বাস্থ্য বিভাগের অনিয়ম তুলে ধরায় হাসপাতাল প্রশাসনের কেউ ওএসডি কেউ বদলি, মনোবলে আঘাত স্বাস্থ্যকর্মীদের। নওগাঁ 2 আসনের সংসদ সদস্য করোনা আক্রান্ত, ন্যাম ভবনে বিল্ডিং লকডাউন, আরও এক পুলিশ সদস্যের মৃত্যু। করোনা চিকিৎসায় ওষুধ রেমডেসিভির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী কাজ চলছে শতাধিক ভ্যাকসিনের, মানব দেহে প্রয়োগ হয়েছে 60টি। শিক্ষার সংকট কাটাতে শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক, বেসরকারি পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ। সকল জল্পনার অবসান, 22 দিন পর প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। করোনার আতঙ্কের মধ্যে ফুটবলে ফিরছে ইতালি ও স্পেন। সর্বশেষ টিম র্যাঙ্কিং প্রকাশ আইসিসি, টি-20তে এগিয়েছে টাইগাররা। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মহামারীর মধ্যে চিকিৎসকদের ওএসডি এবং বদলি করা সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি করছে। সম্প্রতি N95 মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলায় মুগদা জেনারেল হাসপাতালের পরিচালককে ওএসডি এবং খুলনা মেডিকেল কলেজের পরিচালককে পাবনা মানসিক হাসপাতালে বদলি করা হয়েছে। চিকিৎসকদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে এর ফলে ভবিষ্যতে চিকিৎসকদের মনোবল ভেঙে যেতে পারে। হাসান পারভেজের প্রতিবেদন। সম্প্রতি করোনা চিকিৎসার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেয়া মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি এ বিষয়ে মতামত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠিও দিয়েছিলেন। গত বুধবার তাকে ওএসডি করে আদেশ জারি করা হয়। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেওয়া লাগবে না, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আপনারাই দিতে পারবেন, আমার চেয়ে ভালো। N95 মাস্ক ও পিপিইর মান নিয়ে প্রশ্ন তোলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ATM মঞ্জুর মোর্শেদকে 2 বার বদলি করা হয়। মাস্ক এবং সুরক্ষা পোশাক নিয়ে প্রশ্ন তোলায় নোয়াখালী 250 শয্যা হাসপাতালের চিকিৎসক আবু তাহেরকে 18 এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। আমি আসলে মিথ্যা কিছু বলিনি, যে আমি যেটা পাইনি আমি সেটাই হয়তো বলে ফেলছি। আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম মাস্ক নিয়ে বিশেষত, তো সেটা নিয়ে আমাকে শোকজ করা হয়েছে, যেটা আসলে দুঃখজনক ঘটনা। এখনকার পরিস্থিতিতে এমন পদক্ষেপ সঠিক নয় বলে মনে করছেন চিকিৎসকদের সংগঠন। এতে চিকিৎসকরা ভবিষ্যতে সেবা দেওয়ার ক্ষেত্রে মনোবল হারিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা অলরেডি মেসেজ পাইছি, 3টে আপনাকে বললাম, আমরা এগুলো দেখতেছি। আমরা রোববারে কিংবা সোমবারে মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হবে, মন্ত্রণালয়ে যাব, এগুলো তদারক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতি এবং লুটপাটের সিন্ডিকেট ক্রিয়াশীল। সেই সিন্ডিকেট এবারও করোনাকে সামনে রেখে মাস্ক এবং অন্যান্য বাণিজ্যে তৎপর হয়েছে। তখন তাদের অপকর্ম ঢাকা দেওয়ার জন্য এবং দেশবাসীর দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এই বদলি, হয়রানি, নির্যাতন সকল এই কাজগুলো করছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এসব প্রশাসনিক বদলি বা ওএসডি স্বাভাবিক প্রক্রিয়া। না, আসলে মানুষের যে পারসেপশন ওর সাথে এগুলো মিল না, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। যদি এখন করোনা না থাকতো বা এরকম মন্তব্য না থাকতো, এগুলো খেয়ালও করে দেখতেন না। করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে যে মাস্ক সরবরাহ করা হয়েছিল সেগুলো মান নিয়ে প্রশ্ন তুলেছিল দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। এই নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নওগাঁ 2 পত্নীতলা ধামরাই হাট আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের প্রথম একজন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হওয়ার ঘটনায় ন্যাম ভবনের 4 নম্বর ভবনটি লকডাউন করা ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার শহীদুজ্জামান সরকার তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় এসে ন্যাম ভবনে তার নামে বরাদ্দকৃত ফ্ল্যাটে ওঠেন। সেখানে অবস্থানকালে জ্বরে আক্রান্ত হলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকেলে IDCR থেকে তাকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে তার কোভিড-19 পজিটিভ বলে জানানো হয়েছে। সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পুলিশের বিশেষ শাখায় এসআই নাজির উদ্দিন। শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বাংলাদেশে পুলিশের 4 সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন। গত 15 এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া গত 25 এপ্রিল এসআই নাজির উদ্দিনের করোনা ধরা পড়ে। এছাড়া তিনি অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন। সকাল 8টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, তার নামাজে জানাজা শুক্রবার সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরহুমের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হয়। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকশো সদস্য আক্রান্ত হয়েছেন এবং আমাদের 3-4 জন গর্বিত সদস্য দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত। বাংলাদেশ পুলিশের সদস্যগণ আমাদের এই ত্যাগকে, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে তারা সাধারণ মানুষের পাশে রয়েছেন এবং নিরন্তর সাধারণ মানুষের জন্য তাদের সেবাকে অব্যাহত রাখবেন। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির খবর। করোনার প্রলয়ঙ্কারী ঝড়ের মধ্যেও কিছুটা সুখবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। প্রথমবারের মতো করোনা চিকিৎসায় রেমডেসিভির নামের একটি ঔষধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। এর আগে তারা জানিয়েছিল এই ঔষধের পরীক্ষামূলক প্রয়োগে সুফল মিলেছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে কমতে শুরু করেছে করোনার দাপট। উল্লেখযোগ্য হারে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা কমলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাস আবারও একদিনে প্রাণ কেড়ে নিল 5,600-র বেশি মানুষের। মোট প্রাণহানি এখন 2,39,000 ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 34 লাখের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু আর আক্রান্তের পর এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। গেল 24 ঘন্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন 1,800-র বেশি মানুষের। মোট আক্রান্ত ছাড়িয়েছে 11,31,000। তবে নাজুক হয়ে পড়া ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যুক্তরাজ্যে মৃত্যু হয়েছে 700-র বেশি। এদিকে করোনা ভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে ব্রাজিল। 24 ঘন্টায় আবারও প্রায় 500-রও বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। রাশিয়া গেল 24 ঘন্টায় নতুন করে আরও 7,933 জনের দেহে প্রাণঘাতী করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এদিকে প্রাণঘাতী করোনা থেকে বাঁচতে বিশ্বজুড়ে 102টি সম্ভাব্য প্রতিষেধক তৈরির কাজ চলছে। এর মধ্যে 8টি প্রতিষেধক ক্লিনিক্যালি ট্রায়ালের অনুমোদন পেয়েছে, যার মধ্যে 7টি টিকা মানবদেহে প্রয়োগ করা হয়েছে। এসব তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত আরও জানাচ্ছেন চন্দনী চন্দ্রা। অদৃশ্য কোভিড-19 প্রতিরোধের শুরু থেকেই বিভিন্ন দেশে চলছে গবেষণা, প্রতিষেধক তৈরির কাজ, কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সফলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে পৃথিবী জুড়ে 102টি সম্ভাব্য প্রতিষেধক তৈরির কাজ চলছে, যার 8টি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদন পাওয়া ভ্যাকসিনগুলোর মধ্যে 4টি চীনের, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে চলছে 1টি করে ভ্যাকসিন তৈরির কাজ। অন্যদিকে যৌথভাবে একটি প্রতিষেধক তৈরির চেষ্টা করছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক সারা গিলবার্টের নেতৃত্বে তৈরি প্রতিষেধক 320 জনেরও বেশি মানুষের উপর প্রয়োগ করা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তবে এর কার্যকারিতা নিয়ে 80% আত্মবিশ্বাসী গিলবার্ট বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে এটি প্রস্তুত হতে পারে। সে লক্ষ্যে এখন দ্বিতীয় দফা ভ্যাকসিন প্রয়োগের কাজ চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে রেমডেসিভির নামের একটি অ্যান্টিভাইরাল ওষুধ আশার আলো দেখাচ্ছে। মার্কিন বায়োফার্মাসিউটিক্যালের সংস্থা গ্লিড সায়েন্সের তৈরি এই ওষুধ ক্লিনিক্যাল ট্রায়াল বা তৃতীয় পর্যায়ে পরীক্ষাতেও সফল হয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই ওষুধ মৃত্যুহার কমাতে ভূমিকা রাখে কিনা তা এখনও প্রমাণিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি করোনার জন্য পুরোপুরি কার্যকর কিনা তা নিশ্চিত হতে আরও সময় লাগবে। এদিকে জার্মানিতেও মানুষের মাঝে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে।
পিছিয়ে নেই ভারতও। আগামী 3 সপ্তাহের মধ্যে করোনা প্রতিষেধকের উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশটি। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে ভারতের বড় ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আশা অক্টোবরের মধ্যেই বাজারে আসবে ভারতের করোনার ভ্যাকসিন। সব মিলিয়ে জোর চেষ্টা চলছে করোনা ওষুধ কিংবা প্রতিষেধক তৈরির। তবে তাতে সফল হতে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত সময় লাগবে বলেই ধারণা দিচ্ছেন সংশ্লিষ্ট সব পক্ষই। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সৌদির করোনা পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। আমরা শুনছি তা। প্রাণঘাতী করোনা ভাইরাসে সৌদি আরবে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1344 জন মানুষ, মৃত্যুবরণ করেছেন 7 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 392 জন। তো এই পর্যন্ত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা 24,097 এবং মৃত্যুবরণ করেছেন 166 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,555 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রিয়াদে, সেখানে 282 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং জেদ্দায় 124 জন, মক্কাতে 207 জন, মদিনায় 237 জন, আল জুবাইলে 171 জন এবং দামামে 114 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো আজকে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস ছিল। তো এই দিনটিকে ঘিরে অন্যান্য বছরের মতো এই বছর কোনো কর্মসূচি ছিল না, কোনো চোখের মতো পড়ার মতো কোনো কার্যক্রম আমরা দেখিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক ধরনের জনবিচ্ছিন্নতা রয়েছে এবং সভা সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং গণজমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তো এছাড়াও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে যে মক্কা এবং মদিনার দুটি পবিত্র মসজিদ খুলে দেওয়া হয়েছে। তবে এই দুই মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ইতিপূর্বে বলেছেন যে এই দুইটি মসজিদ খুব শীঘ্রই খুলে দেওয়া হবে, তবে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো দিন তারিখ নির্ধারণ করেনি এবং তারা বলেছেন যে যে সমস্ত খবর প্রচারিত হচ্ছে তাদেরকে অবশ্যই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য সঠিক সোর্স থেকে খবর সংগ্রহ করে সেটি প্রচার করার জন্য। এই জন্য তিনি কিন্তু মসজিদ হারামাইন কর্তৃপক্ষ বলেছে যে সৌদি আরবের যে ধর্ম মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে এবং হজ এবং উমরা মন্ত্রণালয়ের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে সেগুলোকে ফলো করার জন্য আহ্বান জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় বলেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় যে কয়েকদিন আগে একটি খবর প্রচারিত হয়েছে যে ঘরে ঘরে গিয়ে করোনা পরীক্ষা করা হবে। তো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কমিউনিটি স্ক্রিনিং এর মাধ্যমে সবাইকে পরীক্ষার আওতায় আনা হবে। তো এই ছিল আমার কাছে সৌদি আরব থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। মৃত্যু আক্রান্তের সংখ্যা কমছে ইউরোপের দেশগুলোতে। কোনো কোনো দেশে লকডাউনও শিথিল করেছে। মে দিবসে সেখানকার সার্বিক চিত্র জানিয়েছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ। মে দিবসের প্রোগ্রাম কোনো প্রকার সমাবেশ এবং প্রতিবাদ মিছিল ছাড়াই আসলে এখানে শেষ হয়েছে। আপনারা জানেন এখানে বেলা 11টায় বিভিন্ন বাড়ির ব্যালকনগুলোতে তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসলে সেই 5 মিনিটের মতো তারা সেখানে অবস্থান করে। এরপরে বেলা 1টায় হেলভেটসিয়া প্লাসের সেই ফল্কস হাউসে সেখান থেকে লাইভ সম্প্রচার করা হয় এই দিবসটিকে। তবে এখানে যেটি সাধারণত হয়ে থাকে সেটি হচ্ছে এই হেলভেটসিয়া প্লাসের মাঠে সাধারণত এখানে সবসময় এখানকার যে বামপন্থী দলগুলো আছে তারা সেখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আসলে এখানে হাজির হয়। এবারও তারা আসলে হাজির হওয়ার চেষ্টা করেছে। এখনও এই মুহূর্তেও এখানে আসলে সেই আপনার সেই ক্যাটস অ্যান্ড ডগ যেটি খেলা, যেটি পুলিশ এবং সেই আপনার প্রতিবাদকারীদের মধ্যে যে একটি খেলা সেখানে আসলে চলছে। তবে পুলিশ সেখানে সেটি আসলে খুব শান্তিপূর্ণভাবেই সেটি আসলে মোকাবেলা করছে। এই মোড়টি অর্থাৎ এই হেলভেটসিয়া প্লাসের এই মোড়টি এবছর এখানে আসলে সেই মে দিবসের মে দিবস পালনের সেই কেন্দ্র আসলে হয়ে দাঁড়িয়েছে। এখানে যদিও সামাজিক দূরত্ব অবলম্বনের কথা পুলিশ বারবার বলছেন এখানে, যদিও আপনার অনেকে সেটা মানছেন এবং অনেকে আবার মানছেনও না, তারপরও পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আসলে মোকাবেলা করছে মে দিবসের এই প্রোগ্রামটি। আপনারা জানেন সেটি হচ্ছে করোনা সংকটে সুইজারল্যান্ডে সুবাতাস বইছে, এটা আমরা অনেক আগেই বলছি। আজকে আপনার আক্রান্তের সংখ্যা সেই 100-র উপরে। সেক্ষেত্রে আগামী 11 তারিখে কিন্তু এখানে স্কুল, মাধ্যমিক স্কুল এবং এখানকার যে আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেখান থেকে খুলে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন সুইজারল্যান্ডে আবার ফিরে আসছে। এই ছিল জুরিক থেকে করোনা আপডেট এবং মে দিবসের খবর। মালয়েশিয়ার সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। দিবসের শুভেচ্ছা।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়ে আজ সারা বিশ্বের মতো মালয়েশিয়া তো নীরবে পালিত হয়ে গেল মহান মে দিবস। যদিও মালয়েশিয়া সরকারের দেওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের কারণে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কোনো ধরনের অনুষ্ঠান ছিল না। আজ মে দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেয়। এখানে তিনি উল্লেখ করেন যে আগামী মে মাসের 4 তারিখ থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে মালয়েশিয়াতে যে সকল ব্যবসা বাণিজ্যগুলো আছে পুনরায় চালু করার একটি ঘোষণা দিয়েছে। তবে এখানে কঠোর শর্ত দিয়ে দেওয়া হয়েছে, সব ব্যবসা প্রতিষ্ঠানকে চালুর অনুমতি এখনো দেয়নি। অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানা পুনরায় চালু করতে হলে শর্ত সাপেক্ষে গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ CMCO অবশ্যই মানতে হবে। এই কঠোর মেনেই মালয়েশিয়ার পুনরায় তাদের ব্যবসা বাণিজ্যগুলো চালু করতে হবে। যেই সবগুলোতে বিশেষ করে অনুমতি দেওয়া হয়েছে কনস্ট্রাকশন প্রজেক্ট, কারখানা, ব্যাংক, পেট্রোল পাম্প এবং ইলেকট্রিক দোকান, ফার্নিচার দোকানগুলোকেও অনুমতি দেওয়া হয়েছে। তবে অবশ্যই প্রত্যেকে মানতে হবে সত্য। চলমান যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এটি পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত চলতি মাসের 12 তারিখে শেষ হবে। তো বন্ধ থাকবে সেলুন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। মালয়েশিয়া রাতের যে বাজার বসে, ইফতারের বাজার রমাদান এবং ধর্মীয় যেসব উপশালাগুলো আছে, মসজিদ, মন্দির সহ এগুলো বন্ধ থাকবে। আজকে নতুন করে মালয়েশিয়া আক্রান্ত হয়েছে 69 জন। এই নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 6071 জন। আজকে নতুন করে সুস্থ হয়েছে 39 জন। সর্বমোট সুস্থ হয়েছে 4210 জন। একজন মৃত্যুবরণ করেছে। এই নিয়ে মৃত্যুবরণ করেছে 103 জন। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী যেসব কাজের উপর অনুমতি দেওয়া হয়েছে আগামী সোমবার থেকে সকল প্রবাসীরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে পারবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়া থেকে সর্বশেষ। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। যুক্তরাষ্ট্রে মরণঘাতী করোনা ভাইরাসে মারা গেছেন আরো 2 প্রবাসী বাংলাদেশি। এমনি দেশটিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 223 জনে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 22,793, মারা গেছেন 162 জন। মারা যাওয়াদের মধ্যে একটি বিরাট অংশ বাংলাদেশি, যা উদ্বেগ বাড়িয়েছে প্রবাসীদের জনমনে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। যুক্তরাষ্ট্রের বিএনপি নেত্রী রাশেদ আহমেদ মুন গত 30 এপ্রিল এবং ডাক্তার ফারুক আহমেদ 28 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বিএনপি নেত্রীর আপ স্টেট কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। জাসাসের সহসভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন এবং পাবনা সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা রাশেদ আহমেদ প্রাণঘাতী ভাইরাসের সাথে প্রায় 1 মাস লড়াই করে মারা যান। ডাক্তার ফারুক আহমেদ বেঁচে থাকা অবস্থায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টির বাসিন্দা। মারা যাওয়া 2 জনেরই বয়স 50 এই নিয়ে 6 সপ্তাহ অর্থাৎ 45 দিনে যুক্তরাষ্ট্রে করোনায় 223 জন বাংলাদেশি প্রাণ হারালেন। মারা যাওয়ার মধ্যে 202 জন নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড, কুইন্স আর ভার্জিনিয়ার। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ওমান, বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণ তেমন বেশি ছিল না। 21 এপ্রিল থেকে হঠাৎ করেই তা বেড়েছে। গত 10 দিনে সংক্রমিত হয়েছে প্রায় 1000। আর নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে অভিবাসী শ্রমিকদের সংখ্যায় সবচেয়ে বেশি। তাদের মধ্যে বাংলাদেশি 210 জন। অন্যদিকে সৌদি আরবে করোনায় মৃত ও আক্রান্তের বাংলাদেশির সংখ্যা বাড়ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী 2000 বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 55 জন। ওমান, বাহরাইন, দুবাই, কুয়েত, কাতার সহ আরব দেশগুলোতে বাংলাদেশি মৃত আর আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে সেটা প্রকাশ পাচ্ছে না মত সংশ্লিষ্টদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গণপরিবহন কিংবা ডাক ব্যবস্থা সচল হলে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। এছাড়া শিগগিরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বৈঠক করে শিক্ষা কার্যক্রম যথাসম্ভব সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, সংকট কাটাতে বেসরকারির পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরুর বিকল্প নেই। প্লাবন রহমানের রিপোর্ট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এমন নিষ্প্রাণ দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। 17 মার্চ থেকে বন্ধ সব ধরনের শিক্ষা কার্যক্রম। শেষমেশ করোনা পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে চায় সরকার। তাই প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় 5 কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন পড়েছে চরম অনিশ্চয়তায়।
গত 1 এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও তা কবে শুরু হবে তা বলা কঠিন। যে পরীক্ষায় অংশ নেওয়ার কথা দেশের প্রায় 13 লাখ শিক্ষার্থীর। তাছাড়া গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে তা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। যে ফলের অপেক্ষায় দিন গুনছে প্রায় 20.5 লাখ শিক্ষার্থী। তবে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক বলছেন, গণপরিবহন কিংবা ডাক বিভাগের কার্যক্রম শুরু হলেই ফলাফল দেওয়া সম্ভব। ফলাফল দিয়ে দেবো, এটা ফলাফল গণপরিবহন শুরু না হলে ফলাফল দেওয়া সম্ভব না। আসলে আমাদের অনেক উত্তরপত্র এখনো প্রধান পরীক্ষকের কাছে আছে, ওখান থেকে ট্রান্সপোর্ট ওপেন না হলে এটা দেওয়া যাবে না। গণপরিবহন অথবা ডাকঘর যদি যে কোনো একটা যদি কার্যকরী হয় তাহলেই হয়তো আমরা এটা চেষ্টা করতে পারবো আর কি। অন্যদিকে করোনায় চরমভাবে ব্যাহত দেশের সব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ঘরে বসে অনিশ্চয়তায় কাটছে শিক্ষার্থীদের সময়। আমরা কবে থেকে ইউনিভার্সিটিতে গিয়ে সশরীরে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো সে ব্যাপারে আমরা সন্দিহান। যদিও আমরা অনলাইনে আমাদের ক্লাসগুলো মেইনটেইন করার চেষ্টা করছি। যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে সব ধরনের শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে এমন নির্দেশনা দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, এখনকার বাস্তবতায় অনলাইন ক্লাসই অন্যতম ভরসা। সেটি সম্ভব হলে পাবলিক বিশ্ববিদ্যালয়েও শুরু করা উচিত। বিশ্ববিদ্যালয়গুলো তারা নিজস্ব উদ্যোগে অনলাইন কোর্স, পাবলিক গুলো তো বটেই, প্রাইভেটও অনেক গুণাই ব্যবস্থা আছে। সুতরাং বিশ্ববিদ্যালয়ে সেটা খোলা দেওয়া যেতে পারে। সেশন জট আবার আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সময়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্রই অনলাইন বা দূরশিক্ষণ পদ্ধতিতে কিছুটা কার্যক্রম শুরু করা যেতে পারে। তবে প্রাইমারি কিংবা হাই স্কুলের শিক্ষার্থীদের কিভাবে শিক্ষা কার্যক্রমের আওতায় আনা যায় সে বিষয় নিয়ে সংশয় বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে কিভাবে আরও কাজে লাগানো যায় সেদিকে গুরুত্ব দিচ্ছেন শিক্ষাবিদরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা দুর্যোগে পরিবহন শ্রমিকদের পাশে নেই মালিক শ্রমিকদের কোনো সংগঠনই। পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান বলছেন, শ্রমিকদের সহায়তার জন্য কল্যাণ তহবিলে পর্যাপ্ত অর্থ নেই। এ কারণে শ্রমিক সংগঠনগুলো তাকিয়ে আছে সরকার ঘোষিত অনুদানের দিকে। শাহালি জয়ের রিপোর্ট। পরিবহনের চাকার সঙ্গে যেন থমকে আছে পরিবহন শ্রমিকের জীবন। করোনার কারণে খেয়ে না খেয়ে দিন কাটছে এই খাতে জড়িত 70 লাখ শ্রমিকের। ফলে প্রশ্ন, দুর্যোগের এই সময়ে কি করছে মালিক বা শ্রমিক সংগঠনগুলো? আমাদের মালিক সমিতির পক্ষ থেকে বলা আছে যে নিজ নিজ শ্রমিকদের, যাদের যতগুলাই গাড়ি থাক, একটাই থাক বা 250 থাক বা 1200 থাক, যাদের একটি গাড়ি আছে সেও তার ড্রাইভারদের চালাবে এবং 1800 মালিক যারা আছে তাদেরকেও চালাতে হবে। কিন্তু পরিবহন শ্রমিকরা বলছেন বাস্তবতা ভিন্ন। করোনা দুর্যোগে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে। ক্ষুধার যন্ত্রণা আমার শ্রমিক ছটফট করছে। তারা ফোনই বন্ধ করে রাখছে আপাতত, এইগুলোর ফোন দিলেও তারা ফোনে পাওয়া যাচ্ছে না। শ্রমিক নেতা শাহজাহান খান বলছেন, শ্রমিকদের জন্য কোনো কল্যাণ তহবিলই নেই পরিবহন শ্রমিক ফেডারেশনের, আর শ্রমিক ইউনিয়নগুলোর কল্যাণ তহবিলেও নেই পর্যাপ্ত অর্থ। ফেডারেশন তো আমাদের কোনো কল্যাণ তহবিল নেই। বিভিন্ন শ্রমিক ইউনিয়নগুলো তারা কল্যাণ তহবিল সংগ্রহ করে এবং এই কল্যাণ তহবিল এরকম করোনা আসবে এই চিন্তা করে কেউ কল্যাণ তহবিল সংগ্রহ করে না। পরিবহন থেকে আদায় করা চাঁদা অফিস খরচেই শেষ হয়ে যায় বলে জানান এই নেতা। কত টাকা আসে এবং তাতে আমাদের যে ফেডারেশনের খরচ, আমার ফেডারেশনের 8 জন আমার কর্মচারী, তার অফিস ভাড়া, তার বিভিন্ন এগুলোর পিছনে যে টাকা খরচ হয় সেটা কোত্থেকে আসে? শ্রমিকদের জন্য বরাদ্দ সরকারি অর্থ সংগ্রহে তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানোর মধ্যেই নিজের দায়িত্ব সীমাবদ্ধ রাখছে শ্রমিক ইউনিয়নগুলো। আমাদের প্রধানমন্ত্রী এদের সকলকে জেলা প্রশাসকের কাছে তালিকা দাখিল করার জন্য বলেছিল এবং এই সব ইউনিয়ন যার যার তালিকা সে জমা দিয়েছে। হিসেব অনুযায়ী দেশে 8 লাখেরও বেশি বাণিজ্যিক যানবাহন চলাচল করে। প্রত্যেকটি গাড়ি থেকে প্রতিদিন 70 টাকা চাঁদা সংগ্রহ করে মালিক সমিতি, যার থেকে 30 টাকা দেয়া হয় শ্রমিক সংগঠনগুলোকে। বছর শেষে এই হিসাব দাঁড়ায় 2000 কোটি টাকারও উপরে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। টেকনাফে দেখা যাওয়া পতঙ্গ আসলে পঙ্গপাল নয়, সেগুলো বিশেষ প্রজাতির ফড়িং, এমনটাই দাবি করছেন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। একই অভিমত বিশেষজ্ঞদেরও। তবুও এই কীট পতঙ্গ দমনে সতর্ক থাকা ও ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন তারা। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান।
কক্সবাজার জেলার টেকনাফ সহ আশপাশ এলাকায় দেখা মেলে এমন ধরনের কীটপতঙ্গ। পঙ্গপালের মতো দল বেঁধে এরই মধ্যে নষ্ট করেছে অসংখ্য গাছের পাতা। ফলে গেল কয়েকদিন ধরেই উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। পঙ্গপাল নয় বলে একটা আশ্বাস দিয়েছেন, তারপরে ওনারা আমাকে একটা কীটনাশক ওষুধ দিয়েছেন, এগুলো আমি স্প্রে করছি। কৃষিমন্ত্রী টাঙ্গাইলে কৃষকদের হারভেস্টার মেশিন বিতরণকালে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চায়। জবাবে মন্ত্রী বলেন, টেকনাফে পঙ্গপাল নয় বিশেষ প্রজাতির ফড়িং দেখা গেছে, তবে এ ব্যাপারে দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের এই ব্যাপারে অভিজ্ঞতা নাই, তারপরেও বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। আমরা বিশেষজ্ঞদেরকে পাঠিয়েছি। কক্সবাজারের একটা আপনারা খবর দেখিয়েছেন যে কক্সবাজারে পঙ্গপাল এসছে, কিন্তু কক্সবাজারে আমাদের বিজ্ঞানীরা দেখেছে সেটা পঙ্গপাল নয়। একই অভিমত বিশেষজ্ঞদেরও। তারা বলছেন পঙ্গপালের 12 ধরনের প্রজাতির সাথে টেকনাফের পতঙ্গের মিল নেই, তবুও নমুনা পরীক্ষার পরামর্শ তাদের। বাংলাদেশে যে পঙ্গপাল বা যে ঘাসফড়িংয়েরটি দেখানো হয়েছে সেটি আসলে সেই পর্যায়ের পঙ্গপাল বা লোকাস্টের প্রজাতি নয়। তারপরেও সেটির নমুনা সংগ্রহ করে নিয়ে এসে ল্যাবরেটরিতে পরীক্ষা করে আইডেন্টিফিকেশন করে নিশ্চিত হওয়া প্রয়োজন। একই সাথে প্রাথমিক পর্যায়ে এই কীট দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। আবারও করোনা প্রসঙ্গ। ঢাকার বাইরে থাকা গার্মেন্টস শ্রমিকদের রাজধানীতে না ফেরার আহ্বান জানানোর পরও কমছে না ঢাকামুখী ঢল। আজও রাজবাড়ী ও মুন্সিগঞ্জে হাজারো মানুষ নদী পাড়ি দিয়েছেন ফেরিতে। রাজবাড়ী দৌলদিয়ায় শত শত মানুষ বেশ কয়েকটি ফেরিতে চড়েন। এসব ফেরিতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে পার হয়েছে প্রাইভেট কার ও মাইক্রোবাসও। এ সময় মানা হয়নি সামাজিক কিংবা শারীরিক দূরত্বের কোনো নির্দেশনা, ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। একই চিত্র মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। হাজারো মানুষ নদী পাড়ি দিয়েই ছুটছেন ঢাকার পথে। গণপরিবহন না থাকায় অনেকে বেছে নেন প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল। সবকিছু ঠিক থাকলে মে মাসের 4 তারিখে উদ্বোধন হতে যাচ্ছে করোনা ভাইরাসের চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী আইসোলেশন সেন্টার। অস্থায়ী হাসপাতালটি সেবা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে আইসিসিবির প্রধান পরিচালনা কর্মকর্তা এম জসিমউদ্দিন। এখন শুধু অপেক্ষা স্বাস্থ্য বিভাগে বুঝে নেয়ার। আরও জানাচ্ছেন মারুফা রহমান। কোভিড-19 চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অস্থায়ী হাসপাতাল সেবা দেওয়ার জন্য প্রস্তুত। হাসপাতালের সাধারণ বেড স্থাপন, হলের যাবতীয় কর্মকাণ্ড গত মঙ্গলবার শেষ হয়েছে। চিকিৎসক ও নার্সের চেম্বারগুলোর কাজও শেষ। বেড, ডাস্টবিন, স্যালাইন হ্যাঙ্গার সহ আনুষঙ্গিক সাপোর্ট বসানো হয়েছে। শেষ হয়েছে টয়লেট নির্মাণও। হাসপাতালের এসি, চেয়ার সহ অন্যান্য কাজের ফিনিশিংও একেবারেই চূড়ান্ত পর্যায়ে। এখন স্বাস্থ্য বিভাগ যেদিন চাইবেন সেদিনই বুঝে নিতে পারবে। হসপিটালে একজন পরিচালক সহ 2 জন উপপরিচালক নিয়োগ পেয়েছেন। এর প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের হসপিটালটি যেভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী 4 তারিখ শুরু করার যে পরিকল্পনা উনি দিয়েছেন, সেই পরিকল্পনাটা আর থেমে থাকছে না। আমার মনে হয় যে ওই সময়ে আমরা শুরু করতে পারবো এবং আমরা আশা করছি যে আমাদের সরকার প্রধানই এটা উদ্বোধন করবেন। দেশ ও মানুষের কল্যাণে এই স্লোগানের আলোয় পথ চলা বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাসের এই দুর্যোগকালেও দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছে। দেশে কোভিড-19 আক্রান্ত রোগী বাড়তে থাকায় সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার একটি অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী। তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা হলগুলোতে কিছু টিউনিং চলছে। এটা যেহেতু তারিখ ঘোষণা হয়েছে, এখন যে কোনো মোমেন্টে তারা আসলে এটা কাজ শুরু করতে পারবে। কোভিড-19 বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ইফতার বেচা কেনার চিরচেনা রূপ নেই চট্টগ্রামে। করোনা ভাইরাসের কারণে মেজবানি গরুর মাংস দিয়ে ইফতারের ঐতিহ্য যেন অনুপস্থিত। ইফতার বিক্রির অনুমতি পেলেও কোনো হাকডাক নেই রেস্তোরাঁগুলোর সামনে, এমনকি ক্রেতাদের আগ্রহ যেন কমে গেছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
স্বাভাবিক অবস্থায় রমজানে বেশ সরগরম থাকে চট্টগ্রামের ইফতারির বাজার। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে রেস্তোরাঁগুলোর সামনে দাঁড়ানোই মুশকিল হয়। তবে এবার চিত্র একেবারে ভিন্ন। হোটেলগুলোকে ইফতার বিক্রির অনুমতি দেওয়া হলেও আয়োজন একেবারেই কম। বেশিরভাগ হোটেল বন্ধ রয়েছে। বেচাবিক্রি খুব কম আসলে, তো মানে এর মধ্যে একেবারে কষ্ট হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কাস্টমারদের সুবিধার্থে আমাদের কিউ করেছি, যেমন হালিমের জন্য আমরা কিউ করলাম এবং প্রত্যেকটা আমাদের ইফতার সামগ্রীর জন্য আমরা কিউ করেছি। রোজায় ইফতারে মেজবানি গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকলেও এবার ক্রেতাদের আগ্রহ নেই বললেই চলে। ক্রেতারা বলছেন, করোনার কারণে চলমান লকডাউন পরিস্থিতি হানা দিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যেও। এছাড়া অনেকের অভিযোগ, নির্দেশনার পরও রেস্তোরাঁগুলোয় সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না। সামাজিক দূরত্ব আসলে নিজেরাই বজায় রাখতে হচ্ছে। এটা কেউ বলুক না বলুক, এটা পরিস্থিতির কারণে নিজেরাই বজায় রেখে নিচ্ছি। চট্টগ্রামে মেজবানির মাংসের দিকে ইফতার করা খুব ঐতিহ্য ছিল, কিন্তু এখন তো এই করোনা ভাইরাসের কারণে প্রায় হোটেল বন্ধ, সেই হিসেবে টুকটাক পাওয়া যাচ্ছে। হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, চলমান সংকটে কমে গেছে বিক্রি, তাই হোটেল খোলা রাখলেও কমে গেছে লাভের আশা। আশা অনুপাতে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ইফতারি বিক্রি হচ্ছে না, কিন্তু সীমিত আকারে যদি আমাদেরকে এটা খুলে আরো একটা সময় বাড়িয়ে দিত, তাহলে কিছু বিক্রি বাড়লে তাহলে আমার সম্ভাবনা আমরা আশা করছি। প্রায় 1 মাস পর সীমিত পরিসরে খুলে দেয়া এসব হোটেলে ইফতার সামগ্রী শুধু পার্সেলে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চরম শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় যশোরের কৃষক। চলমান পরিস্থিতিতে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। তবে এসব মেশিনের ব্যবহার এখনও শুরু হয়নি। এছাড়া মেশিনের সুবিধা কতটা পাওয়া যাবে তা নিয়েও শঙ্কা রয়েছে প্রান্তিক চাষিদের মাঝে। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা সংকটের মাঝে ভালো খবর হলো বোরো ধানের ভালো উৎপাদন। হাওড়াঞ্চলের মতো এবার যশোরেও বাম্পার ফলনের আশা করছে কৃষক। তবে তাদের আশা এখন শঙ্কায় রূপ নিয়েছে কৃষি শ্রমিকের চরম অভাবের কারণে। হাওরে ধান কাটায় হারভেস্টার মেশিন ব্যবহার হলেও যশোরে তা এখনও শুরু হয়নি। অথচ অনেক জায়গায় ধান কাটা শুরু করেছেন কৃষক। 1 সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ জমিতে ধান কাটা শুরু হবে। তাই হারভেস্টার মেশিনের সুবিধা কতটা পাওয়া যাবে তা নিয়ে শঙ্কায় প্রান্তিক চাষিরা। সাতক্ষীরার লোকজন এসে আমাদের এলাকায় কাজ করে, এখন এগুলো তো আসছে না। করোনা ভাইরাসের কারণে বাইরে থেকে জোনও আসতেছে না বা ধান কাটতে পারতেছি না। সরকারের কাছে একটাই দাবি যে হচ্ছে আমাদের জন্য মেশিন দেওয়ার ব্যবস্থা করে। যে মেশিনে ধান কাটা হবে এটা শুনছি, কিন্তু আসেনি এখনো। দ্রুত আসে তা আমাদের জন্য খুব মঙ্গল হয়। কৃষকরা বলছে, প্রতি বছর সরকারি নানা সুবিধা দেওয়া হলেও প্রান্তিক পর্যায়ে তার সামান্যই পৌঁছায়। বেশিরভাগ সুফল পায় মধ্যস্বত্বভোগীরা। শুনছি সরকারের তো নাকি মেশিন দিয়ে ধান টান উঠাই দিবে, কেটে দিবে, তা আমাদের পর্যন্ত তো আসে না। যাও এখন আসবে কিনা এটাও জানি না। কৃষি কর্মকর্তারা জানান, কিছুদিনের মধ্যেই 62টি হারভেস্টার মেশিন কাজে লাগানো হবে। এজন্য কৃষককে দিতে হবে শুধু তেল খরচ। আমাদের এখানে মোট ধান কাটার কম্বাইন হারভেস্টার রয়েছে 38টি এবং রিপার রয়েছে 24টি। এবং আমরা এবারে যেগুলো দিয়েছি এবং আগে যেগুলো দেওয়া হয়েছে, আমরা সেই সমস্ত মেশিনের মালিকদেরকে অনুরোধ করেছি তারা যেন নামমাত্র মূল্যে শুধুমাত্র জ্বালানি খরচের বিনিময়ে তারা যেন আমাদের কৃষকদের ধান কাটতে সহায়তা করে। চলতি মৌসুমে যশোরে 1,54,500 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরগুনায় তরমুজের বাম্পার ফলন হলেও করোনার প্রভাবে পাইকার না থাকায় দাম পাচ্ছে না কৃষকরা। এদিকে বৃষ্টি ও পরিবহন সংকটে কিছু কিছু এলাকায় তরমুজে পচন দেখা দিয়েছে। এতে তরমুজ নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। তবে চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্য চিত্রে ডেস্ক প্রতিবেদন। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে তরমুজ আর তরমুজ। প্রতি বছরের মতো এবছরও বরগুনা সদর ও আমতলী উপজেলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। তরমুজের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর তরমুজের হাট বাজারগুলো জমজমাট থাকলেও এবছর করোনার প্রভাবে পাইকারদের দেখা মিলছে না। গত বছর 3 লাখ টাকা হিসেবে সেই একই ক্ষেতের তরমুজ এবার বিক্রি করতে হচ্ছে 50 থেকে 60,000 টাকায়। অন্যদিকে বৃষ্টিতে ক্ষেতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে তরমুজ। এ অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। এখানে আগে এক পিস মাল বেচতাম এখানে 200, 250, 300 টাকা। এবছর বেচা লাগে এখানে 50 টাকা। করোনায় আমি এবার বিক্রি করতে পারিনি,
আমার আসল চালানি আসে না, চাষি খুব কষ্ট হন, বেচা কিনে সমস্যাই। এদিকে প্রতি বছর বরগুনা থেকে ঢাকা, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তরমুজ গেলেও এবার তেমন একটা পাইকারের দেখা মিলছে না করোনার প্রভাবে। যারাও আসছেন তারাও ভুগছেন পরিবহন সংকটে, বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিকও। পাইকারে মাল কেনে না, এই জন্য আমাদের 200-250 টাকা হাজিরা পাই, এই দিয়ে আমাদের দিন যাপন করতেছি। আমরা তো এই জন্য বেতাল সমস্যা, কৃষক এই জন্য আসি সমস্যা। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার আওতায় এনে পুনর্বাসনের ব্যবস্থার কথা জানালেন কৃষি কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত চাষিদের আমরা কৃষি পুনর্বাসনের আওতায় নাম অন্তর্ভুক্ত করে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর পরিবহন সংকট নিরসনে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক। পটুয়াখালী, বরিশালের এবং উত্তরাঞ্চলের তাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে টেলিফোনে যোগাযোগ করে তাদের কিন্তু আমরা ট্রাক সহ আমতলীর প্রায় সকল কৃষকের তরমুজই আমরা সুন্দর মতো সেগুলো বিক্রি করতে পেরেছি। এবছর বরগুনা জেলায় 1732 হেক্টর জমিতে তরমুজ আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মেঘনায় নদীতে নেমেছেন চাঁদপুরের জেলেরা। এতদিন কষ্টে কাটলেও এখন জেলে পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। তবে করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মৎস্য বিভাগ জানিয়েছে সংকটের মাঝেও জাটকা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের উত্তর মতলবের 60 নল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার অংশে মার্চ ও এপ্রিল জুড়ে ছিল নিষেধাজ্ঞা। ইলিশ রক্ষায় সরকারি এই উদ্যোগের সময় শেষ হয়েছে বৃহস্পতিবার। তাই শুক্রবার থেকে নদীতে নেমেছেন চাঁদপুরের অর্ধলক্ষাধিক জেলে। কথা আছি অনেক লোন মন আছে, এটি গাঙ্গ মাছ পড়তে পারে না হতার, গাঙ্গ তো মাছ নাই। যদি গাঙ্গ যায় তাহলে মাছটা যদি বাজে তাহলে রিজাল্ট খাইতে, আর যদি না বাজে তাহলে তো না খেয়ে মরতে হইব। তবে চাঁদপুরে করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় অনেকে রয়েছেন আতঙ্কে। আমরা কি ফার্ম, এটার কোনো আশা ভরসা নাই স্যার। করোনার কারণে এটা সুযোগ পাইয়া একবার বিলীন সব গাং ছাপ্পা। চাঁদপুরের মৎস্য কর্মকর্তারা বলছেন নিষেধাজ্ঞার সময় জাটকা রক্ষায় সব চেষ্টা করা হয়েছে। তাই এই মৌসুমে ইলিশ আহরণে বড় সাফল্যের আশা রয়েছে। মাছের জাটকা মাছের প্রাচুর্য এত বেশি নদীতে যে জেলেরা 10 মিনিট জাল ফেললে দেখা যায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জাল আর উঠানো যায় না, এত জাটকা এটা নদীতে এখন প্রাচুর্য। তো জেলেরাও এবার এই করোনার সময়ে তারা এটা মনে করেছিল যে তারা সুবিধাটা নিবে। তো আমাদের এদিক থেকে আমরা স্ট্রংলি এটা আমরা ভূমিকা নিয়েছি। সরকারি হিসেবে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় জেলে রয়েছেন প্রায় 51,000। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে প্রায় 20 দিন পর জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানায়। কসিএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধন অনুষ্ঠানে হাজির হন কিম। সেখানে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এ সময় কারখানায় উপস্থিত সকলেও উল্লাসে ফেটে পড়েন। কিমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তা সহ তার বোন কিম ইয়ো চং। তবে কিমের জনসম্মুখে হাজির হওয়ার খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। এছাড়া কেসিএনএ কিমের নতুন কোনো ছবিও প্রকাশ করেনি। গেল কয়েকদিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে নানা খবর প্রকাশিত হয়। সোশ্যাল মিডিয়ায় 36 বছর বয়সী এই নেতার ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। শেষমেশ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে এই তথ্য দিল। এবার নিউজ 24 স্পোর্টস। করোনা ভাইরাস আতঙ্কের মাঝে ফুটবলে ফেরার পরিকল্পনা করছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। ইংল্যান্ড, জার্মানি, ইতালির পর এবার অনুশীলন করার অনুমতি পেয়েছে স্পেনের ক্লাবগুলো। তবে সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো উচিত নয়, এমনটাই বলছে ফিফার মেডিকেল কমিটি। এদিকে আগস্টের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ শেষ করার আশা করছে উয়েফা। করোনা মহামারীর মাঝে আইসিসি প্রকাশ করেছে তাদের সর্বশেষ টিম র্যাঙ্কিং। টেস্টে 5 রেটিং হয়ে 9 নম্বর রয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে 1 রেটিং পয়েন্ট বেড়ে
88 রেটিং নিয়ে রয়েছে 7 নম্বরে। তবে টি-20তে 229 রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে 8 নম্বরে উঠেছে টাইগাররা। ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট ও টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হয়েছে টিম অস্ট্রেলিয়া। বিস্তারিত রিপোর্টে। মাত্র 2 বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা আফগানিস্তান রেটিং বিবেচনায় পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশকে। বর্তমানে আফগানদের রেটিং 57 এবং বাংলাদেশের 55। তবে র্যাঙ্কিংয়ে ঢোকার জন্য পর্যাপ্ত ম্যাচ না খেলায় এখনো তালিকায় আসেনি আফগানিস্তানের নাম। সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেও র্যাঙ্কিং বা রেটিংয়ে কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। উল্টো টাইগাররা হারিয়েছে 5টি মূল্যবান পয়েন্ট। তবে ওয়ানডেতে 1 রেটিং পয়েন্ট বেড়ে 88 রেটিং নিয়ে টাইগাররা রয়েছে 7 নম্বরে। আর টি-20তে 229 পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে 8 নম্বরে উঠেছে লাল সবুজেরা। করোনা মহামারীর মাঝেই প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট ও টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হয়েছে অস্ট্রেলিয়া। প্রায় 4 বছর পর টেস্টে ভারতকে 3 নম্বরে নামিয়ে দিয়ে শীর্ষে ওঠা অস্ট্রেলিয়ার রেটিং 116। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, বাড়িয়েছে পয়েন্ট ব্যবধানও। ভারত খুঁয়েছে 2 রেটিং পয়েন্ট। 114 রেটিং নিয়ে তাদের অবস্থান এখন তৃতীয়। অন্যদিকে টি-20তে প্রায় 27 মাস ধরে শীর্ষে থাকা পাকিস্তানও ছিটকে গেছে অজিদের কাছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাস্থ্য বিভাগের অনিয়ম তুলে ধরায় হাসপাতাল প্রশাসনের কেউ ওএসডি কেউ বদলি, মনোবলে আঘাত স্বাস্থ্যকর্মীদের। নওগাঁ 2 আসনের সংসদ সদস্য করোনায় আক্রান্ত, ন্যাম ভবনে বিল্ডিং লকডাউন, আরও এক পুলিশ সদস্যের মৃত্যু। করোনা চিকিৎসায় ওষুধ রেমডেসিভির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী কাজ চলছে শতাধিক ভ্যাকসিনের, মানবদেহে প্রয়োগ রয়েছে 60। শিক্ষার সংকট কাটাতে শিগগিরই উচ্চ পর্যায়ের বৈঠক, বেসরকারির পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ। সকল জল্পনার অবসান, 22 দিন পর প্রকাশ্যে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। করোনার আতঙ্কের মধ্যে ফুটবলে ফিরছে ইতালি ও স্পেন। সর্বশেষ টিম র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। টি-20তে এগিয়েছে টাইগাররা। দর্শক, এই ছিল সকালের সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।